আমাদের এই ভাঙা ঘর পাকা দালান হবে। আমি বুঝতে পেরেছি বিক্রম, ওটা পাশের ওই দোকানে রমেশের চামচা সুরেশ আমাদের ক্ষতি করার জন্য এসেছে, কিন্তু আমিও তো সহজে মুখ খোলার পাত্রী নই। তুমি নিশ্চিন্ত থাকো অমিত, এমন চাল চালবো যে বিক্রম আর বাসন্তী বাজারে মুখ দেখাতে পারবে না। খদ্দেররা ওদের জুতো মেরে তাড়িয়ে দেবে বাজার থেকে। উৎসাহ নয় রে, তোরা পচা মুরগির মাংস দিয়ে মানুষের জীবন শেষ করছিস। ঝুমঝুম করে বৃষ্টিটা নেমেই চললো গাঙের জলের মতো। আজকেও কি চাল কেনার পয়সাটা উঠবে না ওপরওয়ালা? উনুনের ছাইয়ের মতো কপাল আমাদের। বর্ষায় সবার ঘরেই টান, আমার দিনমজুরির কাজটাও এই বৃষ্টির জলে ভেসে গেল বাসন্তী। ফুচকার আলুগুলো সেদ্ধ করে রেখেছি, তেঁতুল জলটাও তৈরি, কিন্তু এই মেঘলা দিনে রাস্তায় কি একটা কাকপক্ষীও বেরোবে ফুচকা খেতে? তুমি একটু ধৈর্য ধরো বাসন্তী, মেঘ কেটে গেলে নিশ্চয়ই দু চারটে খদ্দের আসবে দোকানে। ধৈর্য ধরতে ধরতে পেটের নাড়িগুলো শুকিয়ে দড়ি হয়ে গেল বিক্রম। ঘরের চালের ফুটো দিয়ে জল পড়ছে, আর আমাদের অভাবের সংসারটা সেই জলে ডুবে যাচ্ছে। কপালকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের মতো গরিবের জীবনে শ্রাবণ মাস 12 মাসই লেগে থাকে। তাও দেখি বৃষ্টিটা একটু কমলে যদি আবার হাটের দিকে যাওয়া যায়। হাটে গিয়ে কি করবে? চারিদিকে তো শুধু কাদা আর কাদা। তার চেয়ে বরং দোকানেই বসো, যদি দু একটা পয়সা আসে তবে রাতের বেলা নুন ভাতের ব্যবস্থা হবে। বাজারের মহাজন আজকেও তাগাদা দিয়ে গেছে, গত মাসের দেনাটা শোধ না করলে আর বাকিতে কিছুই দেবে না। মহাজনের কথা ভাবলে বুকটা ধড়ফড় করে ওঠে। তারা তো আর গরিবের খিদে বোঝে না। তুমি ফুচকার থালাগুলোকে ঢেকে রাখো, জল ঢুকে গেলে সব নরম হয়ে যাবে। নরম তো আমাদের ভাগ্যটাই হয়ে গেছে বিক্রম, শক্ত হওয়ার কোনো পথই আর খোলা নেই। চলো দুজনে মিলে ওপরওয়ালার নাম জপি, যদি একটা মিরাকেল ঘটে। বাসন্তী, আজ একটু ভালো মন্দ রান্না করলাম, ভাবলাম তোদের দুটোকে দিয়ে আসি, একলা খেতে মন চাইলো না। আসুন কাকিমা, কিন্তু আমাদের এই ভাঙা দোকানে আপনাকে কি করে বসতে দিই বলুন তো? বসার দরকার নেই রে, নে বাটিটা ধর, গরম গরম মুরগির ঝোল নেতেছি। কাকিমা, আপনি আমাদের জন্য এত ভাবেন, সত্যি আমরা আপনার কাছে ঋণী, কিন্তু রোজ রোজ এভাবে আপনার হাত থেকে নিতে আমাদের খুব লজ্জা লাগে। ছি বাবা বিক্রম, অমন কথা বলতে নেই, আমরা তো প্রতিবেশী, সুখ দুঃখে পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? তোরা গরিব হতে পারিস, কিন্তু মনটা তো বড়। কাকিমার হাতে রান্নার গন্ধেই অর্ধেক পেট ভরে যায়। কতদিন পর যে মাংসের গন্ধ শুকলাম। তোরা একটু পেট ভরে খেলে আমার আত্মা যে শান্তি পাবে। বাটিটা ফাঁকা করে ধুয়ে রাখিস, আমি পরে এসে নিয়ে যাব। আপনি যান কাকিমা, সাবধানে যাবেন। বাসন্তী, বাটিটা আপাতত ওই ফুচকার পাশেই রেখে দাও, পরে ঘরে তোলো কেমন? হ্যাঁ, এখানেই রেখে দিচ্ছি। কাকিমার মনটা সত্যিই খুব বড়, এই দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্য। ওরে বাসন্তী, তরকারিটা কিন্তু গরম থাকতে থাকতেই খেয়ে নিস, ঠান্ডা হলে আবার স্বাদ লাগবে না। আমি যাই, আমার ঘরের উনুনটা আবার জ্বলছে। আচ্ছা কাকিমা, আপনি আসুন, আমরা একটু পরেই খেয়ে নেব। ও মাসি, জলদি করে আমাকে 5 টাকার ফুচকা দাও তো, পেটে একদম ইঁদুর ডন মারছে। আরে বাবা, এই দুর্যোগের মধ্যে তুমি স্কুল থেকে ফিরলে বুঝি? দাঁড়াও, আমি এখনই তোমাকে ফুচকা দিচ্ছি। হ্যাঁ মাসি, একটু ঝাল ঝাল করে দেবে কিন্তু, ঠান্ডায় গা হাত পা একেবারে কাঁপছে। আরে মাসি, এটা কি ফুচকা খাওয়ালে গো? এ তো ফাটাফাটি স্বাদ, এর ভেতরে তো তেঁতুলের টক নয়, অন্য কিছু একটা স্বাদ পাচ্ছি। সে কি কথা বাবা, স্বাদ অন্যরকম মানে? আমি তো সেই রোজকার মতোই আলু মাখা আর জল দিয়েছি। খারাপ লেগেছে নাকি বাবা? খারাপ মানে? এ তো অমৃত, জীবনে এমন স্বাদের ফুচকা আমি কোনোদিন খাইনি। এর ভিতরে একটা মাংস মাংস রাজকীয় একটা গন্ধ আসছে। তুমি কি মশলা দিয়েছো বলো তো? ওমা, এ তো ভুল করে কাকিমার দেওয়া মাংসের ঝোলের বাটিতে পড়ে গিয়েছিল। এ তো এক অদ্ভুত কাণ্ড হলো, মুরগির ঝোলের সাথে ফুচকার আলু মাখা মিলে এমন স্বাদ তৈরি হতে পারে তা তো কখনো ভাবিনি। মাসি, তুমি এই নতুন ফুচকাটার একটা নাম দিয়ে দাও, প্রতিদিন আমি এই ফুচকাই খাবো। এই নাও তোমার টাকা, কাল কিন্তু আমার এই মাংস ফুচকা চাই চাই।
তুমি বিশ্বাস করবে না, শান্তি কাকিমা সেই মুরগির ঝোল দিয়ে একটা নতুন রকমের ফুচকা তৈরি হয়ে গেল ভুল করে। ভুল করে ফুচকা তৈরি হওয়া আবার কেমন কথা বাসন্তী? তুমি কি মাথাটা পুরোটাই হারিয়ে ফেলেছো নাকি? আরে না গো না, পলাশ যখন ফুচকা খেতে এলো তখন তাড়াহুড়োয় একটা ফুচকা ওই মাংসের ঝোলের বাটিতে পড়ে গিয়েছিল। ও সেটা খেয়ে প্রশংসায় তো পঞ্চমুখ। বলো কি বাসন্তী, মুরগির ঝোল দিয়ে ফুচকা খেয়ে পলাশের ভালো লাগলো? আমিও তো অবাক হয়ে গেছি গো। ও বলল জীবনে এমন স্বাদ নাকি ও কোনোদিন পায়নি। ও তো কালকেও এসে এই একই ফুচকা খাওয়ার জেদ ধরেছে। বাসন্তী, এটা কিন্তু আমাদের জন্য একটা মস্ত বড় সুযোগ হতে পারে। এই বাজারে সবার ফুচকা তো একই রকম, আমরা যদি নতুন কিছু করি। আমিও ঠিক সেটাই ভাবছিলাম বিক্রম। আমরা যদি ঘরের ভেতর মুরগির মাংস রান্না করে সেই ঝোল দিয়ে নতুন ফুচকা বানাই তবে কেমন হয়? বুদ্ধিটা কিন্তু চমৎকার দিয়েছো বাসন্তী। এই নতুন স্বাদের ফুচকা যদি বাজারে একবার চলে যায় তবে আমাদের আর অভাবের মুখ দেখতে হবে না। কিন্তু মাংস কেনার টাকা আমরা কোথায় পাবো বিক্রম? আমাদের পকেটে তো এখন একটা ফুটো পয়সাও বাড়তি নেই, সব তো মহাজনের দেনা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, কালকে সকালে আমি বাজারে গিয়ে দেখি মুরগির মাংসের দাম কেমন চলছে। ও ভাই, আজকের বাজারে মুরগির দরদাম কেমন যাচ্ছে গো? আজকের বাজারে তো মুরগির দাম একেবারে পানির দর হয়ে গেছে। এই লাগাতার বর্ষার কারণে পাইকারি বাজারে মুরগির দাম ধাপাস করে পড়ে গেছে। সত্যি বলছো ভাই? দাম এতটা কমে গেছে নাকি? তা কেজি প্রতি কত টাকা রাখছো আজকে? আমাকে একটু হিসেব করে বলো তো। আজ কেজি প্রতি দাম প্রায় অর্ধেক কমে গেছে। তুমি নিলে আমি আরো একটু ছাড় দেব। তাহলে তো আমার জন্য খুবই ভালো হলো ভাই। বর্ষার দিনে আমাদের দিনমজুরির কাজ নেই, তাই একটু কম দামই দাও। তুমি গরিব মানুষ, তোমাকে আমি একেবারে সস্তা দামই দিচ্ছি, কিন্তু হঠাৎ মাংস কেনার কারণ কি? না মানে, ঘরে বাসন্তীর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তাই ভাবলাম একটু মাংসের ঝোল রেঁধে খাওয়ালে গায়ে শক্তি পাবে আর কি। আচ্ছা আচ্ছা, বাসন্তী ভাবি জলদি সুস্থ হয়ে উঠুক। অনেক ধন্যবাদ ভাই, তোমারই উপকারের কথা আমি মনে রাখবো। বিক্রম, তুমি দরজার খিলটা ভালো করে এঁটে দাও তো, পাশের বাড়ির কেউ যেন আবার এই অসময় মাংস রান্নার গন্ধ না পায়। আমি জানালা দরজা সব ভালো করে বন্ধ করে দিয়েছি। আর আমাদের এই নতুন ফুচকার আসল রহস্য তো এই মাংসের ঝোলটাই। এটা একদম গোপনে রাখা যায়, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। মশলাগুলো একটু কড়া করে দাও বাসন্তী, যেন মুখে দিলেই যেন মন ভরে যায়। উফ, গন্ধেই তো আমার জিভ দিয়ে জল চলে আসে বাসন্তী। এই জিনিস যদি কালকে বাজারে যায় তবে বাজারের অন্য সব ফুচকাওয়ালার দোকান পুরো ফাঁকা হয়ে যাবে। এবার যেন আমাদের দুঃখের দিন শেষ হয়। এবার আমাদের কপাল সোনা হয়ে জ্বলবে, আমরা অনেক বড় লোক হব, আমাদের এই ভাঙা ঘর পাকা দালান হবে। বড়লোক হওয়ার স্বপ্ন পরে হবে, আগে আমাদের মাথার উপর যে ঋণের বোঝা আছে সেটা যেন এই নতুন ফুচকার অছিলায় তাড়াতাড়ি নেমে যায়। নামবে নামবে, সব ঋণ শোধ হয়ে যাবে। তুমি মাংসের টুকরোগুলো একদম মিহি করে চটকে দাও। হ্যাঁ, আমি সব রেডি করে রাখছি। ও মাসি, আমি কিন্তু আমার বন্ধুকে সাথে নিয়ে এসেছি আজ। বলেছি তোমার এই স্পেশাল মাংস ফুচকা না খেলে জীবনটাই বৃথা। এসো বাবা, তোমাদের জন্যই তো আজ সকাল সকাল দোকান সাজিয়ে বসে আছি। এই নাও, গরম গরম মাংস ফুচকা প্লেটে তুলে দিচ্ছি, খেয়ে দেখো। বাবুরা, খেয়ে বলো কেমন হয়েছে। কোনো কমতি থাকলে বলো, আমরা গরিব মানুষ, তোমাদের পছন্দ হলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। ওরে বাপরে, এ তো কালকের চেয়েও বেশি টেস্টি হয়েছে মাসি। তোমাদের ভালো লেগেছে জেনে বুকটা জুড়িয়ে গেল বাবা। তোমরা রোজ এসো কিন্তু, আমি তোমাদের জন্য আরো যত্ন করে এই ফুচকা বানিয়ে রাখবো। তোমাদের কোনো বন্ধু থাকলে তাদেরকেও আমাদের এই নতুন দোকানের কথা একটু বলো কিন্তু। আরে বিক্রম কাকা, তোমায় বলতে হবে না, এই ফুচকার স্বাদ যে একবার পাবে সে নিজেই টেনে টেনে আরো 10 জনকে এই দোকানে নিয়ে আসবে, দেখো তুমি। ওইদিকে তাকিয়ে দেখেছিস একবার? ওই বাসন্তী আর বিক্রম ছোড়ার দোকানে কেমন পিঁপড়ের মতো খদ্দের ভিড় লেগেছে। আমার তো গা জ্বলে খাক হয়ে যাচ্ছে রে। হ্যাঁ ওস্তাদ, সকাল থেকে দেখছি আমাদের দোকানে একটা মাছিও বসছে না। আর ওদের দোকানে নাকি কি নতুন ফুচকা এসছে, সবাই হুমড়ি কি বুঝছে সেখানে। হ্যাঁ, নতুন ফুচকা মানে কি রে? ফুচকা তো ফুচকাই হয়,
আলু আর তেঁতুল জল ছাড়া আবার ফুচকা কি নতুন জিনিস দিল? হ্যাঁ, যে বাজারে সব খদ্দের ওখানে চলে গেল। নাটক। বাজারে শুনলাম কলেজের ছোড়াগুলো একেবারে বের হয়ে গেছে ওস্তাদ। এই বাজারের পুরনো ব্যবসায়ী হলাম আমি, আর আমার দোকান আজকে ফাঁকা। ঠিক বলেছ ওস্তাদ, আমাদের এত বছরের পুরনো দোকান আর এই কালকের ছুকরি এসে আমাদের পুরো ব্যবসাটা লাটে তুলে দিচ্ছে। বিহিত একটা করা দরকার। বিহিত তো করতেই হবে সুরেশ। এভাবে যে দেখলো আমাদের না খেয়ে মরতে হবে। আগে জানতে হবে ওরা ফুচকার ভেতরে আসলে কি মশলা দিচ্ছে। কিন্তু ওরা তো কাউকে কিচ্ছু বলছে না ওস্তাদ, খুব গোপনে নাকি ঘরে রান্না করে নিয়ে আসে। ব্যবসার আসল রহস্য কাউকেই জানতে দিচ্ছে না। তুই আর কাজ কর সুরেশ, তুই খদ্দের সেজে ওদের দোকানে যা, গিয়ে একটু ভাব জমিয়ে পেটের কথা টেনে বার করবার চেষ্টা কর। দেখ কিছু জানা যায় কিনা। আচ্ছা ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। খদ্দের সেজে গিয়ে এমন ভাবে কথা বলবো যে বাসন্তী নিজের অজান্তেই সব সত্যি উগড়ে দেবে। তুমি একটু অপেক্ষা করো। সাবধানে যাবি, যেন তোকে চিনতে না পারে। ওই বিক্রমটা কিন্তু খুব ধরিবাজ, একটু উল্টো পাল্টা দেখলেই তোকে দোকান থেকে খেয়ে দেবে। ও দিদি, আমাকেও এক প্লেট তোমার এই স্পেশাল ফুচকা দাও তো। বাজারের এত নাম শুনলাম যে লোভ সামলাতে পারলাম না। গরম গরম স্পেশাল ফুচকা মুখে দিয়ে দেখুন কেমন লাগে। আমাদের এই নতুন ফুচকা বাজারে আসার পর সবাই খুব পছন্দ করছে। আরে এ তো সত্যি চমৎকার দিদি। তা এর ভেতরে কি মশলা দিলে বলো তো? এমন স্বাদ তো আমি কোনোদিন পাইনি। রেসিপিটা একটু বলো। রেসিপি জেনে কি করবেন দাদা? মানে আপনি ফুচকা খেতে এসেছেন, ফুচকা খেয়ে আনন্দ পান। ঘরের কথা তো আর বাজারে বলা যায় না। আরে বিক্রম ভাই, আমি তো আর কোনো দোকান দেবো না, এমনি কৌতূহল হলো তাই জিজ্ঞেস করলাম। এতে এত লোকানোর কি আছে ভাই? আমরা তো সব বাজারে একই লোক, তাই না? বাজারেরই তো লোক, এখানেই তো ঘোরাফেরা করে। দেখো না নাকি নতুন এসেছো? লুকোনোর কিছু নেই দাদা, এটা আমাদের ভাগ্যের খেলা আর সামান্য একটু হাতের জাদু। বাকি সব তো সে একই আলু আর তেঁতুল জল। উফ, এ তো ভারী চালাক দেখছি। আসল কথাটা একেবারে চেপে গেল। আপনি ফুচকা খাওয়া শেষ হলে দয়া করে প্লেটটা ওই বালতিতে রেখে দেবেন। হ্যাঁ দাদা, পেছনে আরো অনেক খদ্দের লাইনে দাঁড়িয়ে আছে, একটু তাড়াতাড়ি করলে সবার সুবিধে হয়। আমাদের তো আবার হাত থামানোর জো নেই। আচ্ছা আচ্ছা, এই নাও তোমাদের ফুচকার দাম। আমি আসছি তাহলে। হ্যাঁ, মুখে যতই ছিপি আটো না কেন, তোমাদের রহস্য আমি বের করে ছাড়বো। বাসন্তী, এই লোকটাকে আমার কেমন যেন চেনা চেনা ঠেকলো, বুঝলে? ও কিন্তু ফুচকা খাওয়ার চেয়ে বেশি আমাদের রেসিপিটা জানবার জন্য ওই খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি বিক্রম, ওটা পাশের ওই দোকানের রমেশের চামচা সুরেশ আমাদের ক্ষতি করার জন্য এসেছে। কিন্তু আমিও তো সহজে মুখ খোলার পাত্রী নই। ও দাদা, আজকে তো ক্যাশ বাক্সে একেবারে টাকার পাহাড় জমে গেছে দেখছি। এত টাকা এই 2-3 দিনে কামালে, আমাকে কিছু বখরা দেবে না নাকি? তুই এখানে কি করছিস রে? আর এই টাকার দিকে লোভীর নজর দিস না। এগুলো আমাদের ঘাম ঝরানো পয়সা। মহাজনের ঋণ শোধ করতে হবে এই টাকা দিয়ে। মহাজনের ঋণ তো 2 দিনেই শোধ হয়ে যাবে দাদা। যেভাবে টাকা আসছে তাতে তো তোরা কদিন পর এই বাজারের সবচেয়ে বড় লোক হয়ে যাবি। আমাকে একটু ভাগ দে না। তোকে কেন ভাগ দেব রে অমিত? তুই তো সংসারের কোনো কাজে আসিস না, সারাদিন টুটো করে ঘুরে বেড়াস আর তাস খেলিস। তোকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিজের আপন ভাইকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস দাদা, এত অহংকার ভালো নয়। এই ফুচকার ভেতরে কি এমন মধু দিয়েছিস যে এত দেমাগ তোর? দিমাগ নয় রে অমিত, এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল। তুই যদি ভালো হতে চাস তবে খাটতে শেখ, অন্যের টাকার দিকে লোভ করা ছাড়। পরিশ্রমের ফল নাকি অন্য কিছু তা তো আমি ভালো করেই জানি। তুই আমাকে ব্যবসার আসল কথাটা বলবি না তো, দেখবি আমি নিজেই সব জেনে যাব। তোকে কোনো কথা বলবার দরকার নেই, তুই এখন এখান থেকে যা। দোকানে খদ্দের আসছে, তোর মতো অলস লোকের সাথে কথা বলবার সময় আমার নেই। আচ্ছা, আমি যাচ্ছি দাদা, কিন্তু মনে রাখিস এই অমিতকে তাড়িয়ে দেওয়ার ফল তোকে ভুগতে হবে। এত টাকা লোভ একা একা সামলাতে পারবি না তুই। ছেলেটার বড় নজর খারাপ, নিজের ভাই হয়েও আমাদের এই উন্নতি সহ্য করতে পারছে না। কেমন যেন হিংসে ফেটে পড়ছে ওর দুটো চোখ। এই যে অমিত ভাই, তোমার দাদা বৌদি তো বাজারে বেড়া আগুন লাগিয়ে দিয়েছে, ক্যাশ বাক্সে শুধু করকরে নোট। আর বলো না রমেশ দা, টাকার গরমে দাদা তো আমাকে মানুষ বলেই গণ্য করছে না, একেবারে ঘাড় ধরে দোকান থেকে তাড়িয়ে দিল আজ। দেখেছ, নিজের ভাইকে তাড়িয়ে দিল, এত বড় অন্যায়।
তা ভাই অমিত, ওরা ফুচকার ভেতরে এমন কে দিচ্ছে যে এতটা কামাচ্ছে, তা কিছু জানো তুমি? জানবো না মানে, আমি তো ওদের ঘরেরই লোক, সব জানি। ওরা আসলে ফুচকার ভেতরে দেওয়ার জন্য মুরগির মাংসের ঝোল শুকিয়ে ব্যবহার করে। মাংসের ঝোল শুকিয়ে মশলা বানায়? এ তো আসল রহস্য। তা অমিত ভাই, তুমি আমাকে খবরটা দিলে, এর বদলে তুমি কি চাও বলো? আমাকে কিছু টাকা দাও রমেশ দা, দাদার ওপর আমার খুব রাগ। আমি ওর ওই দোকান একেবারে মাটিতে মিশিয়ে দিতে চাই, ও যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এই নাও তোমার বকশিস অমিত ভাই। তুমি আমার মস্ত বড় উপকার করলে, এবার দেখো আমি বিক্রমের কি হাল করি। তুমি যা খুশি করো রমেশ দা, ওদের দোকানটা যেন একবারে বন্ধ হয়ে যায়, তাহলেই আমার মনের জ্বালা মিটবে। তুমি নিশ্চিন্ত থাকো অমিত, এমন চাল চালবো যে বিক্রম আর বাসন্তী বাজারের মুখ দেখাতে পারবে না। খদ্দেররা ওদের জুতো মেরে তাড়িয়ে দেবে বাজার থেকে। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। নিজের ভাইকে যারা চোর ভাবে তাদের কপালে এটাই লেখা আছে। আমি আসি তাহলে রমেশ দা, কেউ যেন আবার আমাদেরকে একসাথে না দেখে। যাও যাও, সাবধানে যাও। সুরেশ, আরে ওরে সুরেশ, জলদি এদিকে আয়। বিক্রমের হাড্ডি গুঁড়ো করবার মস্ত বড় অস্ত্র পেয়ে গেছি আমরা। ও ভাই সাহেব, তোমরা কারা দোকানে ফুচকা, মানে কার দোকানে ফুচকা খাচ্ছ? এটা চোখ কান খোলা রাখো। বাসন্তী আর বিক্রম পচা সস্তা মুরগির মাংস দিয়ে ফুচকা বানাচ্ছে। কি বলছেন রমেশ দা? বাসন্তীর ফুচকা তো খুব স্বাদের লাগে। ওটা কি পচা মাংস দিয়ে তৈরি নাকি? স্বাদ লাগবে না কেন ভাই? পচা মাংস ডাকতে কত রকমের বিষাক্ত মশলা মেশাচ্ছে ওরা। মানুষের জীবন নিয়ে ছিনিমিয়ে খেলছে শুধু টাকার লোভে। ওরে বাপরে, তো ভয়ানক কথা। আমার পেটে তো কদিন ধরে কেমন যেন একটা ব্যথা করছে। তাহলে ওই পচা ফুচকা খাওয়ার জন্যই অবস্থা। পুরোনা ভাই, বর্ষার দিনে পচা মাংস খেলে মানুষ কলেরে মারা যাবে। তোমরা যদি নিজেরা ভালো যাও, তবে ওই ডাইনির দোকান বয়কট করো। আমি এখনই সবাইকে বারণ করে দিচ্ছি, কেউ যেন আর ওই নরকুণ্ডের ফুচকা না খায়। ছি 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 ছি, দেখতে এত ভালো মানুষ, ভেতরে এত শয়তানি। দে সুরেশ, দেশের মতো কাজ করছি আমাদের এই গুজব। খদ্দেররা কেমন ভয় পেয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তো দোকান থেকে। আরে এটাই তো আমি চেয়েছিলাম সুরেশ। আমার দোকানে যে হাত দেবে তার আমি হাতে পাড়া ভেঙে চুরমার করে দেবো। এবার বিক্রম বুঝবে রমেশ ব্যবসায়ের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি। মুখ চুড়ে দেবো স্যার। ওরে হারামি, তুই বাজারে আমাদের নামে এমন মিথ্যা অপবাদ কেন ছড়াচ্ছিস রে? আমরা নাকি পচা মাংস দিই? আরে বাসন্তী জি, তা আমি মিথ্যে কি বলেছি? তোদের মতো ছোট লোকের ঘরে ভালো জিনিস করতে আসবে, পচা সস্তা জিনিসই তো দিবি, তাই না? আরে চোরের মায়ের আবার বড় নিক। হ্যাঁ, আমরা কোনো চোর নই, আমরা আমাদের খাটুনি দিয়েই ফুচকা বানিয়েছি। তোর দোকানে খদ্দের আসে না বলে তুই এত বড় কুৎসা রটাবি আমাদের নামে? কুৎসা নয় রে, তোরা পচা মুরগির মাংস দিয়ে মানুষের জীবন শেষ করছিস। তোদের এই দোকান বাজারে আর চলতে দেবো না আমরা। তোদের তাড়াবো এখান থেকে। মানুষ তো বুঝেই গেছে, তাই তোদের দোকানে আজকে কুকুরেও বসছে না। যা যা করে, এ পচা মাংসের ঝোল নিজেরা খেয়ে মরগে যা যা। তোর এই পাপের বিচার ওপরওয়ালা করবেন রমেশ। তুই আমাদের পেটে লাথি মারলি তো, তোর এই অহংকার বেশি দিন টিকবে না, দেখে নিস। বিদেহ বিদেহ চোরের দল, এই বাজারে আর কোনোদিন যেন তোদের এই পচা ফুচকার দোকান দেখতে না হয়। পুরো ওরে ওরে, তোরা থাম। কার নামে কি অপবাদ দিচ্ছিস তোরা? সব মিথ্যা, সব সাজানো কথা। মা, তুমি আবার এই চোরেদের দালালি করতে এখানে এলে? ওরা বাজারে পচা মাংসের ফুচকা খাওয়াচ্ছে, এটা তো সবাই জেনে আছে। মুখ বন্ধ কর রমেশ। তুই হলি এই বাজারের সবচেয়ে বড় হিংসুটে আর শয়তান লোক। বাসন্তীদের ফুচকায় কোনো পচা মাংস নেই। তোমার মাংসের ঝোলের সাথে ওদের ফুচকার কি সম্পর্ক কাকিমা? তুমি বানিয়ে বানিয়ে গল্প মারছো আমার সামনে। হ্যাঁ কাকিমা, আপনি বলুন এদের, আমরা কোনো খারাপ কাজ করিনি। এরা আমাদের ব্যবসাটা একেবারে ধ্বংস করে দিল মিথ্যা কথা বলে। তোমরা শোনো, ওই বৃষ্টির দিনে আমি নিজের ঘরে ভালো তাজা মুরগির মাংস রেঁধে বাসন্তীদের এক বাটি দিয়েছিলাম খাওয়ার জন্য। ওই দোকানে পলাশ যখন ফুচকা খেতে আসে, তখন ভুল করে একটা ফুচকা ওই মাংসের ঝোলের বাটিতে পড়ে গিয়েছিল। হ্যাঁ, পলাশ সেই ফুচকাটা খেয়ে অনেক প্রশংসা করে, আর সেখান থেকে আমাদের মাথায় বুদ্ধি আসে যে মাংসের ঝোল দিয়ে নতুন ফুচকা বানালে কেমন হয়।
ওরা বাজারে সস্তায় তাজা মাংস কিনে এনে নিজেদের বুদ্ধিতে এই নতুন খাবার তৈরি করেছে, কোনো পচা জিনিস দেয়নি। তুই রমেশ হিংসে করে অমিতকে টাকা দিয়ে এই গোপন কথা জেনেছিস আর বাজারে বদনাম রটিয়েছিস। ও, তার মানে এই আসল ঘটনা। ছি 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 ছি, রমেশ দা, তুমি নিজের ব্যবসার জন্য একজন গরিব মানুষের নামে এত বড় মিথ্যে রটালে। ছি 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 ছি। এই শয়তানটার মুখে চুনকালি দাও তোমরা। আর বাসন্তী, তুই দোকান খোল মা, আমরা সবাই তোর এই স্পেশাল ফুচকা খাবো, দেখবো কার বাপের সাধ্য তোকে আটকায়। ধন্যবাদ কাকিমা, আপনার জন্যই আজ আমাদের সম্মান বেঁচে গেল। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে আমরা ফুচকার মধ্যে কি মিশিয়েছিলাম?